বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই ডক্টরস অন কল, করোনা সতর্কতা নিয়ে অনুষ্ঠান। করোনা শব্দটার সঙ্গে আমরা বেশ একটা সহাবস্থানে চলে এসেছি। মানে করোনা ঠিক আছে, করোনা একটা রোগটাতে মানুষ মরেও যেতে পারে, আবার ভালোও হয়ে যেতে পারে, কিন্তু এই রোগটা থেকে কি করে বেরিয়ে আসবো তার উপায়টা আমরা খুঁজে পাচ্ছি না। তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা তো থাকবেই। কিন্তু আমাদের এই ভাবনা আর এই করোনার অবস্থানের মাঝখানে যারা রয়েছেন তারা হচ্ছেন একদম ফ্রন্টলাইন ওয়ারিয়ার, যারা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে আমি আপনি করোনা মুক্ত থাকতে পারি, যাতে আমার আপনার করোনা হলে সেখান থেকে আমরা সুস্থ হয়ে উঠতে পারি। আমার মনে হয় এই যে আমরা বারবার আলোচনা করছি বিগত 1.5 বছরের বেশি সময় ধরে যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এটা যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি তাহলে ডাক্তারদের কাজটা অনেকটা কম হয়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর পারিজাত সান্যাল, অনেক স্বাগত। আর যেহেতু আজকে ডক্টর সান্যাল রয়েছেন এবং আমি জানি প্রচুর মানুষের ফোন আসবে যে আমার এত মাসের প্রেগনেন্সি, আমি কি টিকা নিতে পারবো, আমার বেবি হয়েছে, আমি কি টিকা নিতে পারবো। প্রথমে আমি আজকে ওখান থেকে অনুষ্ঠানটাকে শুরু করতে চাইছি, টিকাকরণ প্রক্রিয়া। কারণ এই যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের মধ্যে একটা কথা বলা হচ্ছে যে টিকাকরণ, ভ্যাকসিনেশন, এটা ছাড়া কিন্তু একে কমিয়ে ফেলা, মানে আপনাদের হাতে তো সেইভাবে চিকিৎসা নেই যে এই ওষুধটা দিলে, ইঞ্জেকশন দিলে করোনা চলে যাবে। একটা সিমটোমেটিক চিকিৎসা হচ্ছে, কিন্তু একটা মাত্র পথ, সেটা হচ্ছে টিকাকরণ। ভ্যাকসিনেশন যদি হয়ে যায় তাহলে একটা মানুষকে আমরা অন্তত করোনার প্রতিহত, মানে তার এই যে বারবারন্তটাকে আমরা কমাতে পারবো। তো সেক্ষেত্রে একটু ভ্যাকসিনেশন নিয়ে কথা বলি। এখন ভ্যাকসিনেশন এটা প্রাইমারি প্রিভেনশন, এবং কোভিড মতন একটা প্যান্ডেমিক বা প্যান্ডেমিক যেটা হচ্ছে সেখানে মেইন আমাদের ট্রিটমেন্ট, প্রিভেনশন ইজ দ্য কিওর এখানে। আর এখানে আমাদের ভ্যাকসিন হচ্ছে তার ফার্স্ট লাইন। এবং এখন যেটা আমাদের ইন্ডিয়াতে করে দিয়েছে সেটা হচ্ছে প্রেগনেন্সি বা ল্যাকটেটিং মাদার্স, দে ক্যান টেক ভ্যাকসিনেশন। আমাদের কোভিশিল্ড বা কোভ্যাক্সিন বা স্পুটনিক, যেটা হয় অল 3 আর সেফ ইন প্রেগনেন্সি, এবং যে কোনো ট্রাইমেস্টারেই থাকুন আপনারা, ইউ ক্যান টেক দ্য ভ্যাকসিন। ফার্স্ট 3 মাসের যে ট্রাইমেস্টার, ওটাতেও কিন্তু ওটাতেও আমাদের রেকমেন্ড করছে, বলা হয় যে খুব ইয়ে করে যত্ন করে রাখতে হয়। সেখানেও আমাদের কোভিড মানে ভ্যাকসিন যদি পান তাহলে ভ্যাকসিন নিয়ে নেবেন, যদি আপনার স্লট আসে বা স্লট পেয়ে যান তাহলে নিয়ে নেবেন। কারণ এখন আমাদের লং টার্ম ইফেক্ট, একটা কোভিড মানে ভ্যাকসিনের লং টার্ম ইফেক্ট আমাদের স্টাডি অত হয়নি, কিন্তু এখনো অবধি যতটুকুনি স্টাডি করেছি বা যতটুকুনি আমাদের ইফেক্ট দেখা গেছে যে প্রেগনেন্সিতে ভ্যাকসিন হ্যাজ নো সাচ ইফেক্ট এখনো অবধি। এবং কিন্তু মানে যদি কোভিড হয় কারোর, ভ্যাকসিন না নিয়ে যদি কারোর কোভিড হয়, সে তার কেসে ওদের যে বাজে মানে ওদের যে প্রবলেমটা হয় বা যে জিনিসটা হয় সেটা অনেক বেশি ওয়ার্স দেন টেকিং ভ্যাকসিন। তো এইবারে যেটা আমার প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে প্রেগনেন্ট মাদার যারা রয়েছেন, কারণ একটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার হতে হবে যে ভ্যাকসিন আমি নিই বা না নিই, আই শুড টেক ভ্যাকসিন অর নট, বাট আমাকে আর কি মেনটেন করে যেতে হবে। ভ্যাকসিন নিই বা না নিই, আমাদের কোভিড বিহেভিয়ার যেটা বলেন সেটা একদম মেনটেন করে যেতে হবে। ভ্যাকসিন নিই আর না নিই আমাদের মাস্ক পরে যেতে হবে। ভ্যাকসিন নিয়ে না নিয়ে আমাদের সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স যেটাকে বলে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এবং বারবার করে স্যানিটাইজেশন, হ্যান্ড স্যানিটাইজেশনের থেকেও বেটার হচ্ছে হ্যান্ড ওয়াশ। এবং সবসময় আমাদের সব সিনারিওতে হ্যান্ড ওয়াশ বা বেসিন আমাদের অ্যাভেলেবল থাকে না, আমাদের যে ওয়ার্ক ফিল্ড থাকে। তো সেই কেসেসে আমাদের সেকেন্ড লাইন হচ্ছে আমাদের স্যানিটাইজার ইউজ করতে হবে। এবং সারফেস ডিসইনফেকশন, এই যে টেবিলে বসছি বা আমরা কোনো লাঞ্চ খাচ্ছি কোনো টেবিলে, তো সেখানটা অ্যাটলিস্ট স্যানিটাইজ করে নেওয়া, কোনো স্প্রেটাও তো বলে না, কিন্তু যেগুলো আমাদের লিকুইড স্যানিটাইজার হয় সেগুলো দিয়ে যদি আমরা ধুয়ে নিই বা মুছে নিই, সেইগুলো আমাদের জিনিসটা বিহেভিয়ারের মধ্যে আনতে হবে, হ্যাবিটের মধ্যে জিনিসটা আনতে হবে, ভ্যাকসিন নিই আর না নিই। আজকে কিন্তু আমরা শুধু যে করোনা এই ওরিয়েন্টেড আলোচনা করব এমনটা নয়, কারণ এখন করোনার প্রকোপ এমনিতে কমেছে। আমার মনে হয় অ্যাজ পার মেডিকেল মিনিস্ট্রি অফ হেলথ, সেক্ষেত্রে মনে হয় আমরা জানতে পারছি যে কোভিড আক্রান্তের সংখ্যা কমছে, মৃত্যুর হার কমেছে, মানুষের সুস্থতার হার অনেক বেড়েছে। যদিও পোস্ট কোভিড সিনড্রোম বলে একটা জিনিস আমরা এখন ইদানিংকালে পাচ্ছি, যেটা
ফার্স্ট ওয়েভে কিন্তু আমরা অতটা পাইনি, যেটা সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে পোস্ট কোভিড সিনড্রোমের দিকে আমরা শুনতে পাচ্ছি। তো এই পোস্ট কোভিড সিনড্রোম কি কি হতে পারে, এবং সেক্ষেত্রে আমি পরবর্তী পর্যায়ে একটু বিষয়ে আলোচনা করবো। আগে একটু শুনে নিই পোস্ট কোভিড সিনড্রোম কি কি হতে পারে। পোস্ট কোভিড মানে কোভিড সেরে গেল, তারপরে 1 বা 1.5 সপ্তাহ পর থেকে আবার একটা ফিভার আসার চান্সেস থাকে, বা কোনো অন্যান্য যে প্রবলেমসগুলো সেগুলো আবার আসতে পারে। কিন্তু ইট হ্যাজ নাথিং টু ওয়ারি। এটা আপনাকে ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট টু ইয়োর ডক্টরের সাথে কথা বলতে হবে এবং জানাতে হবে। জিনিসগুলো সেলফ রিমিটিং হয়, মানে জিনিসগুলো খারাপের দিকে না গিয়ে নিজে থেকে ঠিক হয়ে যায় জেনারেলি। কিন্তু তার সাথে আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে, যদি বাই চান্স খারাপের দিকে যায়, যদি স্যাচুরেশন কমে বা যদি ফিভার না সারে, তাহলে অন্যান্য জিনিসও হতে পারে, বা আপনার বডি হয়তো টেক ওভার করে যাচ্ছে, ওই সিমটমসগুলো হয়তো আরও বাড়ছে। তো সেই কেসেসে আপনাকে এমার্জেন্সিতে বা নিজে ডক্টরের সাথে কথা বলতে হবে। না হলে এই জিনিসটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এই জিনিসটা আস্তে আস্তে সেরে যায়, নিজেদের সেলফ রিমিটিং হয় জিনিসটা। হ্যাঁ, এবারে আমি চলে আসি প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে। ধরুন একজন মহিলা প্রেগনেন্ট, তিনি এখনো টিকাকরণের মধ্যে যাননি বা গেছেন, আমি ধরে নিচ্ছি তার ডাবল ডোজও হয়তো হয়ে গেছে, বাট তার কোভিড হয়েছে, হয়তো একদম প্রায় লাস্ট স্টেজে সে পৌঁছে গেছে। তখন যদি তার কোভিড হয়, সেক্ষেত্রে সে প্রিকশন কী নেবে, এবং তার যদি পোস্ট কোভিড সিনড্রোম কিছু দেখা দেয় সেখানে, কারণ সে তো সব ওষুধ খেতে পারবে না। কোভিড যদি হয়ে থাকে, কোনো ভ্যাকসিনেটেড মাদারের কোভিড, এই সিনারিওটা আমাদের ইন্ডিয়াতে কম, কারণ জাস্ট রিসেন্টলি উই হ্যাভ স্টার্টেড ভ্যাকসিনেটিং। আমি ধরে নিচ্ছি ভ্যাকসিন হয়নি তাহলে হয়তো, হ্যাঁ, যাই হোক, মানে ভ্যাকসিন হোক আর না হোক, যদি কোভিড হয়ে থাকে তাহলে ফার্স্ট অফ অল নাথিং টু প্যানিক, 1 নাম্বার। কিন্তু ইউ হ্যাভ টু বি কশাস থাকতে হবে, সেলফ আইসোলেশনে থাকতে হবে। ইট ইজ, আপনার বিহেভিয়ার উইল বি সেম অ্যাজ আ কোভিড নন প্রেগনেন্ট ওমেন। যদি একটা নন প্রেগনেন্ট লেডিরও যদি কোভিড হয়, তার যে বিহেভিয়ার হবে আপনারও তাই হবে। এবং আপনাকে আরও, বাট ইউ হ্যাভ টু বি মোর কশাস। সেলফ আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে হেলদি খাবার খেতে হবে, খুব হাইড্রেশন, মানে খুব অনেক পরিমাণ করে জল খেতে হবে, লিকুইড জিনিস যেমন দুধ জাতীয় বা যে কোনো লিকুইডস যেটাতে আপনার হাইড্রেশনটা মেনটেন হয়, ফ্লুইডটা মেনটেন করতে হবে। এবং তার সাথে কিন্তু সবসময় শুয়ে বসে থাকলে হবে না। যখনই আপনি ঠিক থাকছেন, কোভিড জেনারেলি 90% কেসেসে খুব মাইল্ড বা মডারেট রেটে যায়। তো যখন আপনার ফিভার থাকছে না বা যখন ইউ আর ফিলিং ফাইন, তখন একটা মুভমেন্টের মধ্যে থাকতে হবে, মানে একটা অ্যাম্বুলেটরি লাইফস্টাইল লিড করতে হবে। এমনি নয় যে সারাদিন শুয়ে বসে আছি কিনা আমার কোভিড হয়েছে, সেই জিনিসটা না নিয়ে একটা হাইড্রেশন অ্যান্ড এই অ্যাম্বুলেশন, নিজেকে মুভমেন্ট করা বা একটু নড়াচড়া করা, একটু হাঁটাচলা করা, এইগুলোর মধ্যে দিয়ে থাকতে হবে। আর ঘরে সবসময় একটা SpO2 মেশিন, যেটাতে স্যাচুরেশন দেখবেন 94 বা তার নিচে হলে কন্ট্যাক্ট করতে হবে। আর তার বেশি আর সাপোর্টিভ, মানে জ্বর হলে ওষুধ খাবেন, ভিটামিনস খাবেন, এটা আমি বলবো না। আমাদের যেটা নর্মাল খাবার হয় সেটাতেই আমাদের যা যা ভিটামিনস লাগে সেগুলো মানে ইটস অ্যাডিকুয়েট। কিন্তু তার সাথে যদি একটু ফ্রুটস বেশি বা সিট্রিক ফ্রুটস, ভিটামিন সি যেগুলোতে আছে, যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে ভিটামিন সি ক্যাপসুলস, যেগুলো ট্যাবলেটস যেগুলো হয়, সেগুলো যদি খান, এবং এই জিনিসটাকে প্যানিক না হয়, ইউ হ্যাভ টু ফেস করতে হবে সেই জিনিসটাকে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি বলছি, আমি রুস্টার থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার বোমার বাচ্চা হবে তো প্রেগনেন্ট, তা এখন ধরুন হ্যাঁ কোভিড, হ্যাঁ বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করুন সবার আগে, টিভির আওয়াজ কমান। হ্যাঁ হ্যাঁ কমিয়েছি। আপনার বৌমা প্রেগনেন্ট, তার বাচ্চা হবে তারপরে? না বলছি যে তাতে কি ভ্যাকসিন নেওয়া যাবে? কত মাসের প্রেগন্যান্সি? 5 মাস। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, আর দয়া করে যারা টেলিফোন করবেন, আমি আপনাকে এবার রাখতে বলি ফোনটা, দয়া করে যারা টেলিফোন করবেন আপনারা টেলিভিশনের ভলিউমটাকে মিউট করে নেবেন, অথবা যে ঘরে টেলিভিশন চলছে তার থেকে অনেকটা দূরে গিয়ে আপনারা কথা বলবেন। কারণ আপনার গলা আমার গলা যদি রিপিট হয়, আমাদের প্রথম কথা অনুষ্ঠানটা ডিলে হয় এবং আমাদের অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতেও অসুবিধা হয়। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা চলে যাই উত্তরে। এখন আমাদের যেটা কোভিড ভ্যাকসিন ইন্ডিয়াতে করেছে, এখন কোভিড ভ্যাকসিন প্রেগনেন্সিতে দেওয়া যাচ্ছে, প্রেগনেন্সিতে দেবেন। এবং যে কোনো ট্রাইমেস্টারে থাকুক, ফার্স্ট, সেকেন্ড বা থার্ড, যে কোনো ট্রাইমেস্টারে থাকুক, মানে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যে কোনো যে স্লট আপনি পাচ্ছেন আপনি বুক করবেন, এবং অবশ্যই আপনি ভ্যাকসিন নেবে।
প্রেগনেন্সিতে এবং ল্যাকটেটিং মাদার্সদেরও তার সাথে। যারা বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন, যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, প্রত্যেকেই এখন টিকা নিতে পারেন। এটা না আর কোনো প্রশ্ন নয় যে আমার অমুকের প্রেগনেন্সি রয়েছে, আমি নিজে প্রেগনেন্ট, মানে এই যে শব্দটা, মানে আমাদের যদি প্রেগনেন্সি থেকে থাকে আপনাদের কারুর বা কারুর বাচ্চা হয়েছে, বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, সবাই টিকা নিতে পারবেন যখনই আপনি সেই সুযোগটা পাবেন। কারণ টিকা নিতে চাইলেই তো আমি পাচ্ছি না, আমাকে স্লট বুক করতে হচ্ছে। এখন তো এইটা সিস্টেম হয়ে গিয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলছি, পার্থসারথীপাল দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার মা কিডনি অসুখে ভুগছেন, তো ওনার টিকা নেওয়া যাবে কিনা ভ্যাকসিন? ভ্যাকসিন আপনার মার কিডনির কি প্রবলেম যদি একটু খুলে বলেন তাহলে ডক্টর সানালের সুবিধা হবে উত্তর দিতে। হ্যাঁ, ওনার ক্রিয়েটিনের প্রবলেম, ওই আপনার ক্রিয়েটিন বেশি আছে, 2.1 আছে, এজ 73। 73 বছর বয়স, ক্রিয়েটিন বেশি। হ্যাঁ, ভ্যাকসিন নিতে পারে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। কিডনি অসুখ যাদের আছে বা কিডনি ডায়ালিসিস চলছে কারো, তাদেরও ভ্যাকসিন নিতে পারে। কিন্তু এই জিনিসটার জন্য আমি প্রেফার করব আপনার যে ট্রিটিং ডক্টর তার সাথে একবার পরামর্শ করে নিতে, কারণ ভ্যাকসিনের কয়েকটা মাইনার সাইড ইফেক্টস আসে, যেমন অ্যালার্জিক রিয়াকশনস বা জ্বর। এই জিনিসগুলো কি করে কোপ আপ করবে সেই পেশেন্ট বা করতে পারবে কিনা, সেই জিনিসটা জানার জন্য আপনি নিজের ডক্টরের সাথে কথা বলবেন, যে ডক্টর ওনাকে ট্রিট করছে। আর অ্যাজ ইন জেনারেল কোনো পেশেন্ট যার কিডনিতে সমস্যা আছে বা যার ডায়ালিসিস চলছে, দে ক্যান টেক ভ্যাকসিন। একদম। আমরা এবারে একটু চলে আসি প্রেগন্যান্সি নিয়ে কথা বলাতে। আমরা দেখে থাকি যে আমাদের ভারতবর্ষের, আমি যদি একটু প্রেগন্যান্সির পরবর্তী পর্যায়ে, মানে আমি প্রেগন্যান্সি নিয়ে তো কথা হয়ই আমাদের, কিন্তু ধরুন এই যে একটা বয়সের পরে আমাদের মেনোপজ শব্দটার সঙ্গে আমরা পরিচিত হই। একজন মহিলার যখন মেনোপজ হচ্ছে, প্রথমত তার মানসিক একটা স্থিতি নড়ে যাচ্ছে, দ্বিতীয়ত তার আরও নানা রকমের সাইড এফেক্ট দেখা যাচ্ছে। তো একজন মানুষের কোভিড হয়ে গেল এবং তখন তার ওই মেনোপজাল সিনড্রোমটাও চললো, সে তো তখন হয়তো ডিফার করতে পারছে না, সেক্ষেত্রে কি সমস্যাটা বাড়তে পারে? কোভিড ইটসেলফ হ্যাজ নো রিলেশন উইথ মেনোপজাল স্টেটাস। একটা মহিলা মেনোপজ থাকুক বা মানে আগে মেনস্ট্রুয়েশনের মধ্যে থাকুক, প্রি মেনোপজ থাকুক, ওনার যে কোভিড যে সিমটমসগুলো হবে সেগুলো সেম হবে। কিন্তু মেনোপজে যেটা এক্সট্রা সিমটমস হয়, যেমন হট ফ্ল্যাশেস হতে পারে, বা আমাদের দেখা যাচ্ছে অস্টিওপোরোসিস ইন উইমেন মোর দেন 50 or 60, এই জিনিসগুলো থাকবে। কিন্তু কোভিড যেটা হবে, কোনোদিন মেনোপজে কোনোদিন জ্বর আসে না, যেটা আমাদের কোভিডে জ্বর আসে। মেনোপজে উইকনেস লাগে না, ইন জেনারেল উইকনেস লাগার কথা নয়। কোভিডে কিন্তু একটা আনএক্সপ্লেনেবল উইকনেস লাগে বা আনএক্সপ্লেনেবল একটা শ্বাসকষ্ট লাগতে পারে যখন হয়, যখন কোভিডটা একটু লেটার স্টেজে যায়। এইসব জিনিসগুলো কিন্তু মেনোপজাল সিমটমস যেগুলো হয়, মেনোপজাল সাথে ক্ল্যাশ করছে না। কিন্তু একজন মহিলার বুঝতে যদি কোথাও অসুবিধা হয়, সেক্ষেত্রে ধরুন কোভিড হয়ে গেছে, কারণ আফটার কোভিড সে কতটা মানে নিজের প্রতি কনসাস থাকবে? আফটার মানে কোভিড হয়েছে সে জানতে পেরেছে, আফটার কোভিড কোভিডটা সেরে গেছে, নেগেটিভ হয়তো তার রেজাল্ট এসেছে বা না এসেছে 14 দিন হয়ে গেছে, যদি থাকে অবভিয়াসলি থাকবে, মানে কনসিয়াস থাকবে। এবং যদি ওনার মনে হয় যে না আমি আবার কোভিড হয়েছে আমার, বা আবার আমি এক্সপোজড হয়েছি, তাকে একটা আরটিপিসিআর অবশ্যই করে নিতে হবে। হ্যাঁ, আরটিপিসিআর। আর নাহলে একটা ইমিউনোগ্লোবুলিনস যেটা দেখা যায় এখন, ইমিউনোগ্লোবুলিনস যদি হাই থাকে, তার মানে ওর মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। অ্যান্টিবডি তৈরি থাকলে যেটা হয়, মানে শি ইজ ইমিউন, মানে টেম্পোরারিলি ইমিউন টু কোভিড বলা যেতে পারে। তো তার মধ্যে কোভিড ভাইরাসটা আবার আসার চান্সেস কম, একদম নেই তা নয়, চান্সেস কম। তো সেটা নিয়ে সে একটু স্যাটিসফাইড হতে পারে যে ওর মধ্যে আবার কোভিড আসতে পারে বা কোভিড এসেছে কি আসেনি। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অর্ণব সাহা কথা বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন অর্ণব। হ্যাঁ, আমার ওয়াইফ আর কি এই 7.5 মাস মতো প্রেগনেন্ট আছে। তো আমি এখানে যে ডাক্তারকে দেখাই আমার লোকাল, উনি ভ্যাকসিন নিতে আমায় বারণ করেছে। তো এখন তো শুনছিলাম যে প্রেগনেন্ট মহিলাদের ভ্যাকসিন নেওয়া যাবে, তো সেই কারণে একটু কনফিউশন হচ্ছে বলে ফোনটা করলাম আমি। দেখুন, এই কনফিউশনটা খুব স্বাভাবিক, এবং আজ থেকে 1 সপ্তাহ আগে অবধিও আমি নিজেই বলতাম যে প্রেগনেন্সিতে মানে ভ্যাকসিন না নিতে বা ভ্যাকসিন নেওয়ার জন্য আমাদের ইন্ডিয়াতে কোনো গাইডলাইন দেয়নি।
এবং এখন রিসেন্টলি যেটা আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে লেটার এসছে বা হেলথ মিনিস্ট্রি থেকে এসছে যে প্রেগনেন্ট উইমেন ক্যান টেক ভ্যাকসিন, কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যাই হোক, প্রেগনেন্ট উইমেন ক্যান টেক ভ্যাকসিন। কিন্তু অনেকে যেটা করে যে লাস্টের দিকে যদি লাস্ট ট্রাইমেস্টার মানে থার্ড ট্রাইমেস্টার বা 28-30 সপ্তাহ যদি হয়, অনেক ডক্টর পরামর্শ দেন যে না নিতে, এবং সেটা তাদের রিজনস আছে। রিজনটা কি? ভ্যাকসিন নিলে একটা জ্বর আসতে পারে বা কোনো অ্যালার্জিক রিয়াকশন আসতে পারে। তো এই জিনিসটা আমরা এখনো খুব একটা টাইম টেস্টেড ব্যাপার নয়, এখন 2 বছর হয়নি বা 1 বছরও হয়নি যে প্রেগনেন্সির মধ্যে মানে ইন্ডিয়ান উইমেন প্রেগনেন্টদের যে আমরা দিচ্ছি সেটা হয়নি। তো উনি হয়তো পার্সোনাল লেভেলের এক্সপিরিয়েন্স বলুন সেটা দেখে হয়তো আপনাকে বলেছে না নিতে, এবং হয়তো কোনো কোমরবিডিটি দেখেছে আপনার স্ত্রীর ও ওয়াইফের। এবং আরেকটা জিনিস হয় যে জ্বরটা আসে সেটাতে অনেক পেশেন্ট না প্যানিক করে, মানে যে প্রেগনেন্সিতে স্পেসিফিক্যালি জ্বর কিন্তু আসে, খুব কমন। ভ্যাকসিন নিলাম, রাত্রেবেলা একটা 199 একটা জ্বর এলো, তো সেখানে দেখেছি পেশেন্ট এবং তার রিলেটিভসরা খুব প্যানিক করে। তো সেই সবগুলো এড়ানোর জন্য বলুন বা সেই সবগুলো অ্যাভয়েড করার জন্য হয়তো আপনাকে বলেছে জিনিসটা, কিন্তু অ্যাজ সাচ ভ্যাকসিনেশন ইজ সেফ ইন প্রেগনেন্সি অ্যাজ পার আমাদের ইন্ডিয়ান গাইড। এখন আপাতত ইন্ডিয়াতে যেটা রিলিজ করেছে, জানি না নেক্সট আবার কি করবে, কি আপনি নিতে পারেন, কিন্তু অবশ্যই আপনি নিজের যে ট্রিটিং ডক্টর তার পরামর্শটাকে আপনি রেসপেক্ট করে চলুন। কারণ আপনার যদি ওয়াইফের কোনো প্রবলেম হয়, যদি হঠাৎ করে জ্বর আসে, তাহলে তিনিই কিন্তু আপনাকে দেখবে, আমি নই। ডেফিনেটলি। একটা কথা বলি, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এইটা যেমন জার্নালটা প্রকাশ করেছেন, মানে যেটা আপনারা বললেন, আবার কিন্তু এটাও শুনছি আমরা যে রিসার্চ চলছে আবার বাচ্চাদের উপর, এবারে বাচ্চাদের উপর ট্রায়াল শুরু হয়েছে। আই থিঙ্ক এই যে আমরা টিকাকরণের মধ্যে গেছি, যে কোভিশিল্ড বলুন, কোভ্যাক্সিন বলুন, এটা তো একটা ট্রায়ালের পরে প্রথমে মানে ডাক্তারদের দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে, এটা ট্রায়ালের পরে। এবং ট্রায়াল অ্যান্ড এরর তো সর্বক্ষেত্রেই থাকে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। এই যে প্রেগনেন্ট মহিলাদেরকেও টিকাকরণ করা হবে, এটাও তো একটা ট্রায়ালের মধ্যে দিয়ে গেছে। তো আগামী দিনে কিন্তু বাচ্চাদের টিকাকরণ হবে, এটাও সেই ট্রায়ালের, এখন ট্রায়ালটা চলছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কিচ্ছু বুঝতে পারলাম না, একবার বলুন। ধূপগুড়ি থেকে তানমোহন সাহা। আচ্ছা, বলুন। বললাম যে মাঝখানে গত মাসের 2 তারিখে আমার কোভিড পজিটিভ ধরা পড়ে। তারপরে এখন মোটামুটি একটু সুস্থ হয়ে আছে। আমি এই দ্বিতীয় ডোজটা ভ্যাকসিন নেওয়ার 3 দিন পর আমার পজিটিভ আসে। তারপরে আরেকবার বলবেন, আপনি বললেন আপনার গত মাস মানে হচ্ছে জুন মাসের 2 তারিখে আপনার কোভিড ধরা পড়ে, তারপর? হ্যাঁ, ধরা পড়ার 3 দিন আগে আমি ভ্যাকসিন দিয়েছিলাম। ধরা পড়ার 3 দিন আগে আপনি ফার্স্ট ডোজ নিয়েছিলেন, ফার্স্ট ডোজ নিয়ে 3 দিনের মাথায় আপনার কোভিড পজিটিভ এলো, তারপর? হ্যাঁ, আমি এখন দ্বিতীয় ডোজটা কত দেব নিতে পারবো? আচ্ছা, দ্বিতীয় ডোজ কবে দিতে পারবেন? দ্বিতীয় ডোজ আপনি 3 মাস পরে নিতে পারবেন, আপনার কোভিড ভ্যাকসিন ফার্স্ট ডোজে 3 মাস পরে, কারণ যেহেতু ওনার কোভিড, উনি বলছেন যে 3 দিন পরেই কোভিড হয়েছে ভ্যাকসিন নেওয়ার পর, তাহলে উনি ওই ডেটটাকেই কাউন্ট করবেন। যাই হোক, মোটামুটি উনি 1-2 দিন আগে নিলেও কোনো অসুবিধা নেই। তো আপনার যবে স্লট আসবে, 84 ডেজ পরে স্লট আসবে, সেদিনই আপনি নিয়ে নেবেন। আপনাকে ওই 3-4 দিন আর ওয়েট করার দরকার নেই। যেদিন এসছে আগে নিলে আমাদের অসুবিধা কিছু নেই। কিন্তু যেটা বলছি যে আমাদের যদি একজনের কোভিড হয়ে থাকে, তাহলে তার বডিতে যা ইমিউনোগ্লোবুলিনস বা অ্যান্টিবডিজ তৈরি হবে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর 3 মান্থস প্রোটেকশন। কিন্তু আমি যদি আরেকটা নিয়ে আগে, এবং ক্ষতি নেই কোনো, এবং আপনার 3-4 দিনের ব্যাপার, 3-4 দিন নিয়ে আপনি অত হেডেক নেবেন না। যবে থেকে আপনার ফার্স্ট ডোজ হয়েছে তার 84 ডেজ পরে যখন আপনি মেসেজটি পাবেন, মেসেজ পেয়ে অ্যাকর্ডিংলি আপনি বুক করে নেবেন। আমাদের যেটা আলোচনা করার আজকে আমরা একটু প্রেগন্যান্সি নিয়ে কথা বলতে চাইছি। প্রেগনেন্ট মাদার, মানে প্রথম কথা হচ্ছে প্রেগন্যান্সি আসাটা আমরা বলি কংগ্রাচুলেশনস করি সবাইকে, এটা একটা মানে ভগবানের আশীর্বাদ আমরা মনে করে থাকি মহিলাদের ক্ষেত্রে। কিন্তু একজন প্রেগনেন্ট মাদার তার এই যে ট্রাইমেস্টারগুলোতে কিভাবে টেক কেয়ার করবেন, কারণ আমাদের তো অনেক মিথ রয়েছে। এখন আমরা হয়তো বিশেষ করে এখনকার মায়েরা কাজ করছেন, হয়তো কেউ বেরোচ্ছেন, কেউ হয়তো ওয়ার্ক ফ্রম হোম করছেন, তো মানে তারা কিভাবে টেক কেয়ার করবেন? ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টারে একটা নর্মাল লাইফস্টাইল লিড করতে হবে, হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, এবং থার্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস একটু রেস্ট লাগে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড সব ট্রাইমেস্টারে রেস্ট লাগে, কিন্তু থার্ড ট্রাইমেস্টার মানে এই 24-28 উইকস যখন হয়ে যায়, তখন দেখবেন একটু ফ্যাটিক বেশি হয়, মানে একটু উইকনেসটা বেশি লাগে। তো সেই সময় অ্যাজ সাচ রেস্টটাও বেশি লাগে। আর ইন জেনারেল আমাদের উই হ্যাভ টু এনশিওর কি আমাদের যেন 8 to
10 আওয়ার্স অফ স্লিপ, সাউন্ড স্লিপ হয়। সেটা রাত্রেবেলা 6 ঘন্টা ভাত খাওয়া, মানে দুপুরবেলা 2 ঘন্টা বা রাত্রেবেলা 7 ঘন্টা পরে 1 ঘন্টা, অমনি টাইপের একটা রেস্ট নিতে হবে। তার সাথে লটস অফ ফ্লুইড আর লটস অফ ফ্রুটস নিজের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হবে। আর যদি কোনো বাই চান্স ইফ ইউ আর সিমটোম্যাটিক, মানে হঠাৎ করে একটু জ্বর এলো বা জ্বর সর্দি কাশি হলো, তাহলে নিজের থেকে প্যারাসিটামল আপনারা নিতেই পারেন। যদি 99 বা 99-এর ওপরে টেম্পারেচার হয়, ঘরে থার্মোমিটার সবসময় রাখবেন, থার্মোমিটার আর পালস অক্সিমিটার এখন সব ঘরে থাকা উচিত। তো থার্মোমিটার যদি 99 বা তার ওপরে হলো, আপনি প্যারাসিটামল নিতে পারেন। মনে রাখবেন যে একটা ফিভার আসা ইজ নট দ্যাট হার্মফুল, কিন্তু টেম্পারেচার যে বাড়ে সেটাতে কিন্তু বাচ্চার ক্ষতি প্রচুর হতে পারে। মানে 100 বা 100 বেশি হয়ে গেলে ওই মানে হিট হ্যাজ আ এফেক্ট অন বেবি। তো তার জন্য ফিভার ইটসেলফ, ফিভারের জন্য হয়তো কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে বা কোভিডের জন্যই ইনফেকশন হয়েছে, কিন্তু সেটাতে আপনার অত ইফেক্ট হবে না। কিন্তু আপনি যদি টেম্পারেচারটাকে বাড়তে দেন, তাহলে হিট হ্যাজ থার্মাল ইফেক্ট অন দ্য বেবি। তো সেই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্যারাসিটামল খাবো না সেই মিথটা ছাড়বেন, প্যারাসিটামল একদম খেতে পারেন, আর তা বডি ওয়েট অনুযায়ী। আর তার সাথে আপনাকে খুব মানে ভিটামিনযুক্ত যে খাবারগুলো, আমাদের সিট্রিক ফ্রুটস বা ফ্রুটস যেগুলো হয় সেগুলো খেতে হবে। কোনো মাছ, মাংস, ডিম যেগুলো আমাদের খেতে পারে সেগুলো খেতে হবে। এবং বাইরে যাওয়াটা যতখানি পারবো আমাদের ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে। খুব এমার্জেন্সি না হলে প্রেগনেন্সি উই শুড নট গো আউট, আমাদের থাকতে হবে। কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি, প্রেগন্যান্সিতে আমাদের জানি ডক্টর চেকআপের প্রয়োজন, প্রতি মাসে একবার করে ডক্টর চেকআপ প্রয়োজন। তো তখন তারা কিভাবে প্রিকশন নেবেন বা সেটা কি করা উচিত হবে? হ্যাঁ, জেনারেলি ডক্টর চেকআপে আমাদের, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ফার্স্ট 2 to 3 মান্থস, মানে ফার্স্ট 2 ট্রাইমেস্টার বলতে পারি, আমাদের কিন্তু ফিজিক্যাল যেতে হয় না জেনারেলি। আপনি যদি দুটো চেকআপ লাগে, তাহলে ওইটাকে আপনি একটা চেকআপ এবং একটা ভিডিও কনসালটেশনের দ্বারাও আপনি সারতে পারেন জিনিসটা। কিন্তু আমাদের ফিজিক্যালি চেকআপ করতে হয়, ফান্ডাল হাইট মাপতে হয় বা বাচ্চার গ্রোথ আমাদের হাতে করে দেখতে হয়। সেইগুলো মোটামুটি 28 সপ্তাহ অনওয়ার্ডস, অ্যাভারেজ 28 সপ্তাহ অনওয়ার্ডস দেখতে হয়। এবং সেটাও এখনকার দিনে যেটা আলট্রাসাউন্ড বেরিয়ে গেছে, তো এগুলোতে আমরা অনেকখানি কি ডাবল করে না গিয়ে আলট্রাসাউন্ডও করালাম, আবার ডক্টরের কাছেও গেলাম। এটা আমার মনে হয় এটা আপনি ভিডিও কনসালটেশন বা কোনো অনলাইন কনসালটেশন দিয়ে আপনারা জিনিসটাকে ম্যানেজ করা যেতে পারে। এক্স্যাক্টলি, হ্যাঁ, লাস্টের দিকে যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু প্রথম দিকে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস আমরা অনেকখানি অ্যাভয়েড করতে পারি। কিন্তু হ্যাঁ, ডক্টরের সাথে কনসাল্টটা করে রাখতে হবে। এমনি নয় যে ফোনে বা ভিডিওতে বা কোনো অনলাইন কনসালটেশন যেটাতে ডক্টর প্রেফার করবে সেই অনুযায়ী। এটা তো গেল প্রেগন্যান্সি নিয়ে। আরেকটা কথা জিজ্ঞেস করে, ধরুন অনেক সময় ডিউরিং প্রেগন্যান্সি মানে মায়েরা খেতে পারেন না, তো এক্ষেত্রে তারা মানে ধরুন এমন কিছু খাবার তার ভালো হচ্ছে যেটা হয়তো হেলদি নয়, তো এদিকে পেটটাও তার ফাঁকা, বারবার হয়তো একটা নজিয়া আসছে, একটা ভমিটিং টেন্ডেন্সি রয়েছে, তো তখন তাদের ডায়েটটা কতটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে? একটু আসবো, তার একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি জানিপাড়া থেকে টুসু অধিকারী বলছি। বলুন। আমার বক্তব্য হচ্ছে যে করোনার আক্রান্ত রোগীরা যে 3 মাস পর ভ্যাকসিন নেবে, তার কোনো শরীর এফেক্ট পড়বে না পড়বে না? আর একটা কোশ্চেন, যে অ্যালার্জি থাকলে ভ্যাকসিন সে নিতে পারবে কি না? ফার্স্টটা কি ছিল, ফার্স্ট কোশ্চেনটা? করোনার হয়ে যাওয়ার পর 3 মাস পরে যখন সে নিচ্ছে ভ্যাকসিনটা, তখন কি তার শরীরে কোনো এফেক্ট পড়বে? এই প্রশ্নটা আমিও খুব একটা মনে ক্লিয়ার পড়বে না। মানে কেন পড়বে, মানে এটা আপনার কেন মনে হলো আমার কাছে ক্লিয়ার নয় আর কি। যদি আপনি লাইনে থাকেন তাহলে একবার ক্লিয়ার করুন যে আপনি এই প্রশ্নটা কেন করলেন। এটা হার্ট অ্যাটাক করেছে এরকম কিছু শুনেছিলাম, তো আরেকবার বলুন কি হয়েছে। না, এরকম শুনেছিলাম যে কোভিড আক্রান্ত হয়েছে আর ভালো হয়ে তারপর সে ভ্যাকসিনটা নিয়েছে না, সে স্ট্রোক হয়ে গেছে, এরকম হার্ট অ্যাটাক করেছে। এগুলো কোইন্সিডেন্স, সেগুলো হয়তো হওয়ারই ছিল, ভ্যাকসিনের জন্য স্ট্রোক হয়নি। হ্যাঁ, সেটা আপনি নিশ্চিন্তে থাকুন। আর অ্যালার্জি থাকলে করোনার ভ্যাকসিন নিতে পারবে কিনা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। অ্যালার্জি থাকলেও আপনি করোনার ভ্যাকসিন নিতে পারেন, ওয়েট করার কোনো কিছু নেই। আর ওখানে আপনি হিস্ট্রি যখন দেবেন বলে দেবেন যে আপনার অ্যালার্জি আছে, তো সেই জন্য জিজ্ঞাসা করছি। একদম নিতে পারেন, নিয়ে নেবেন। অ্যালার্জির জন্য আমাদের না এখনকার যে সিচুয়েশনে আমরা রয়েছে, যে পলিউশন লেভেল, তাতে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছুতে অ্যালার্জি আছে। মানে হয়তো আপনি কিছু খেলে আপনার অ্যালার্জি হচ্ছে, কারোর ধুলো ঘাটলে অ্যালার্জি হচ্ছে, হ্যাঁ, কারোর কিছু খাবারে অ্যালার্জি আছে আমার, সেই খাবারগুলো খাই না আমি। সেই অ্যালার্জিতে কিন্তু খুব একটা যে ম্যাটার করে এমনটা নয়।
বরঞ্চ কোনো ওষুধে যদি আপনার অ্যালার্জিক রিয়াকশন থাকে সেটা হয়তো ম্যাটার হ্যাঁ, করতে পারে। মানে নিশ্চয়ই, হ্যাঁ। না, আমি ওষুধে কিছু আমার অ্যালার্জি নাই, খাবারে অ্যালার্জি আছে। কেন বলুন তো, আমি দীর্ঘদিন ধরে এই করোনা সতর্কতা করতে করতে আমি এটা আইডিয়া করে নিয়েছি যে একমাত্র মেডিসিনের যদি কোনো অ্যালার্জি থাকে সেক্ষেত্রে একটু অ্যালার্জি, আদারওয়াইজ হ্যাঁ। কিন্তু মানে আমার একটা চিংড়ি মাছ খেলাম গায়ে ফুলে গেল, ওটাতে কিন্তু ভ্যাকসিনে খুব একটা প্রবলেম নয়। আপনি একদম ভ্যাকসিন নিয়ে নেবেন, নিজের স্লট বুক আচ্ছা, করে আমার ভ্যাকসিন খাবারে নিয়ে নেবেন। অ্যালার্জি, খাবারে টেস্ট করেছিলাম, কিছু খাবারে অ্যালার্জি হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিন নিয়ে নেবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আমরা ছিলাম, আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম ডায়েটটা কিভাবে সে মেনটেন করবে যখন মা খেতে পাচ্ছেন না। প্রেগনেন্সিটা খুব কাস্টমাইজেবল, মানে কাস্টমাইজ করতে হয় প্রেগনেন্সিতে যে ডায়েট আমরা ফলো করি। অনেক প্রেগনেন্ট ওমেনদের দেখেছি তাদের কোনো প্রবলেম হয় না, সব খেতে পারে। আর 50% মহিলাদের দেখেছি, মহিলাদের যেটা কমপ্লেন করে সেটা হচ্ছে পারভার্টেড অ্যাপেটাইট, মানে আমার আগে এইটা ভাল লাগতো না, এখন এটা ভাল লাগছে। তো যতক্ষণ না ওটা আনহেলদি মানে হচ্ছে বাইরের খাবারটা আমরা অ্যাভয়েড করি, জেনারেলি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ বাইরের খাবারের সাথে অনেক ভাইরাস থাকতে পারে, হেপাটাইটিস স্পেসিফিক্যালি, যেগুলো জল থেকে হয়, টাইফয়েড। তো সেইগুলো যদি আমাদের বাই চান্স হয় প্রেগনেন্ট ওমেন, তো প্রেগনেন্সিতে ওইটা অনেক বেশিভাবে ওয়ার্স হয় দেন আ নন প্রেগনেন্ট ওমেন। এবং তার জন্য আমরা ওটাকে অ্যাভয়েড করতে বলি, যে কোনো আনবয়েলড মিল্ক বলি না খেতে। আর ভাজাভুজি যদি আপনি হজম করতে পারেন তাহলে আপনি খেতে পারেন, আমি বলছি না একদম না খেয়ে থাকতে, একটু সামান্য পরিমাণে খেতেই পারেন। আচ্ছা, যেটা হচ্ছে আপনি কি খাবেন, ফার্স্ট জিনিস হচ্ছে স্মল অ্যামাউন্ট ফ্রিকুয়েন্ট মিলস, এটা হচ্ছে একদম লোগো বলতে পারি, একদম গো টু ওয়ার্ড। কম কম খাবেন, পেট ভরে খাবেন না, পেটে জায়গা রাখবেন এবং বারবার খাবেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে বা 1 ঘন্টা পর পরে কিছু না কিছু খাবেন, মাঞ্চ করতে থাকবেন, সবসময় কিছু না কিছু চিবাতে থাকবেন, তাহলে জিনিসটা ওই একটা ভমিটিং, একটা নজিয়া ফিলিং হয়। এটা ফার্স্ট ট্রাইমেস্টারে খুব কমন, ফার্স্ট 16 উইকস বা 19 উইকস অবধি খুব কমন, আস্তে আস্তে সাবসাইড করে যায়। তো এই জিনিসগুলোর জন্য আপনাকে সবসময় কিছু না কিছু খেতে থাকতে হবে, কম কম খেতে হবে, কারণ একসাথে অনেক কিছু খেলে প্রবলেম হয়। এবং অনেকে প্রেফার করে, এটা পুরোপুরি কাস্টমাইজেবল, নিজেরাই নিজেদেরকে কাস্টমাইজ করে নিতে হবে যে কোনটা আমার ভাল লাগছে এবং কোনটা খেলে আমার বমি হয় না। হ্যাঁ, ওষুধ আছে, অ্যান্টিএমিটিক্স যাকে বলে, ওষুধ আছে, কিন্তু ওষুধগুলো খুব একটা কার্যকরী নয় বললেই মনে করি আমি। মানসিক ব্যাপার, প্লেসিবো হিসাবেই কাজ করে। এবং হ্যাঁ, এগুলো খেলে খারাপ কিছু নয়, কিন্তু আমার মানে উই হ্যাভ সিন কি যখন পেশেন্ট নিজের লাইফস্টাইলটাকে মডিফাই করে, যখন অনেকখানি জল বা ওই কম স্মল ফ্রিকুয়েন্ট বা শুকনো খাবার, মানে যেটা আগে হয়তো ব্রেড খেতে ভালোবাসতো না, এখন হয়তো ব্রেড শাঁকা খেলে বা ড্রাই ফ্রুটস খেলে বা ড্রাই ফুডস খেলে, এইগুলো খেলে হয়তো উনি বেটার ফিল করছেন। কারো ডিম ভাল লাগতো না, এখন ডিম ভাল লাগছে, সেগুলো যদি আপনি খেতে পারেন। ডিম, মাছ, মাংসের কতটা ইম্পর্টেন্স রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডিম, মাছ, মাংস হচ্ছে প্রোটিনের সোর্স, মানে যারা নন ভেজ, হ্যাঁ, প্রোটিনের সোর্স। আর যারা ভেজ তাদের কাছে হচ্ছে সয়াবিন বা যে কোনো যেটাতে প্রোটিনস আছে আর কি, হ্যাঁ। তো ওইগুলো হচ্ছে ছানা, দুধ, রাইট, ওইগুলো হচ্ছে মানে ভেজিটেরিয়ানস যারা আছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যদি মাছ নাও ভাল লাগে তাহলে মাছের কোনো একটা প্রিপারেশন করুন যেটাতে মাছ ভাল লাগবে, হ্যাঁ। এবং চিকেন বা মাটনটা আমরা বলি অ্যাভয়েড করতে, কারণ ওটাতে একটু হজমেরও অসুবিধা হয়, অ্যান্ড অ্যাজ সাচ রেড মিট ইজ নট গুড ফর হেলথ। কিন্তু অত স্পেসিফিক হলে চলবে না প্রেগনেন্সিতে, কারণ প্রেগনেন্সিতে অলরেডি উই হ্যাভ সো মাচ লিমিটেড অপশন, আমরা বেশি কিছু খেতে পারি না। তো সেই কেসে আপনাকে নিজেকে কাস্টমাইজ করতে হবে। নিশ্চয়ই খাবে, হ্যাঁ, সপ্তাহে 1 দিন মাটন খেলে কিছু হয় না, বা সপ্তাহে 2 দিনও যদি একটা মানুষ মাটন খায়, কম পরিমাণে খাবে, এক গাদা খাবো না যে আবার বমিট করে দিলাম, তো কম পরিমাণে খাবে, এটাতে কিছু অসুবিধা হবে না। বা ইটস জাস্ট ম্যাটার অফ 9 মান্থস বা 10 মান্থস আর কি। তো সেই কেসেতে যদি আপনি কোনো খাবার খেয়ে যদি স্যাটিসফাইড থাকেন, আমি বলি ওটা খেতে, হ্যাঁ, কারণ একটা মেন্টাল একটা এফেক্ট হয় বডিতে। তো ইফ ইউ আর নট হ্যাপি, আপনি ইউর বেবি ক্যান নট বি হ্যাপি, আমরা যেটা বলি। আমরা আসবো, এই আলোচনাগুলো না একদম হয়ই না, এবং অনেক মায়েরা আছেন যারা প্রেগনেন্ট, হয়তো ডাক্তারের কাছে পৌঁছতে পারছেন না, কাউকে পাচ্ছেন না বলার, তো আমি বলবো তারাও ফোন করুন, কারণ এই এপিসোডটাকে আমরা ওভাবেই সাজিয়েছি। করোনা তো থাকছেই, করোনা থেকে আমরা বেরোতে পারবো না, কিন্তু আমাদের ন্যাচারাল ফেনোমেনন যে ব্যাপারগুলো রয়েছে সেটাকেও তো আমরা অস্বীকার করতে পারি না, কারণ এই করোনার মধ্যে মা হয়েছেন বহু মানুষ, মা হচ্ছেন বহু মানুষ, মা হবেন বহু মানুষ, তো তাদেরকে আমরা ডিপ্রাইভ করতেই পারি না। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে সংযুক্তি বিচ্ছিন্ন, আমরা ছিলাম খাওয়া দাওয়ার কথা বলে।
তো সেটাই আর কি, খাওয়া দাওয়া। আর বাইরের খাবারটা আমি একদম বলবো অ্যাভয়েড করতে, খুব ইম্পর্টেন্ট। কারণ একবার যদি ওই হেপাটাইটিস বা টাইফয়েড হয়ে যায় তাহলে মানে মানে খুবই ডেঞ্জারাস। একটা প্রেগনেন্সি উইথ হেপাটাইটিস বা প্রেগনেন্সি উইথ এগুলো লাইফ থ্রেটনিংও হয়ে যেতে পারে। তো সেই সব কেসে বাইরে খাবারটা আমি একদমই বলবো মানে অ্যাভয়েড মা করতে। যখন আপনি হতে চলেছেন, আপনি জানতে পারেন যে আপনি মা হয়েছেন, মেবি আপনার ফুচকা খেতে ভালো লাগে কিন্তু আপনি খাবেন না, ঘরে বানিয়ে খাবে। ঘরে বানিয়ে যা করবেন ঘরে খান। মানে বাইরের থেকে ওই রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া এগুলো কিন্তু মানে Avoid প্রেগন্যান্সিতে করতে বাদ হবে। দিতে হবে। মানে বাচ্চাকে যদি সুস্থ রাখতে চান, এটা হচ্ছে মোদ্দা কথা। এবারে চলে আসি ডিউরিং প্রেগনেন্সি। অনেক সময় আমরা দেখি যে ব্লাড সুগারের একটা সমস্যা দেখা দেয়, বা অনেক সময় ডায়াবেটিক মা সে প্রেগনেন্ট হচ্ছে, তার ক্ষেত্রে কি একটু বেশি অ্যালার্ট হওয়ার দরকার? বা থাইরয়েড, আমি থাইরয়েডের থেকে আমি আগে একটু ডায়াবেটিক মায়ের কথাই বলবো। নমস্কার, কে রয়েছেন? আমি সুনীল তপাদার বলছি, কল্যাণী নদিয়া জেলা কল্যাণীর থেকে। হ্যাঁ বলুন। আমার ছেলে প্রতিবন্ধী, 26 বছর বয়স, ওর নার্ভের প্রবলেম, খিঁচানি হয়, ঠিক আছে? ও কি ভ্যাকসিন নিতে পারবে ম্যাডাম? বলবেন? কিসের প্রবলেমে? নার্ভের প্রবলেম, খিঁচুনি হয়? নার্ভের প্রবলেম। আচ্ছা, হ্যাঁ নিতে পারে, কোনো অসুবিধা নেই। ওর ওষুধ চলছে, খিঁচানির রোগ হয় খুব রাত্রিবেলা, ঠিক আছে? ওষুধ চলছে বললেন? হ্যাঁ ওষুধ চলছে, নার্ভের ওই গাড়িনাল 60 ওষুধটা চলছে, কন্টিনিউ চলছে ওটা। আপনার ছেলে কনভালশনের সমস্যা হয়, মানে খিঁচুনি, হ্যাঁ, মৃগী মৃগী রোগ। রোগ। মৃগী দারাম টাইপের। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপনি নিতে পারেন। মানে আমি না একটা জিনিস একটু বলি, আমাদের শোর থেকে বেরিয়ে গিয়ে, এই যে আপনি বলছেন না আপনার ছেলের খিঁচুনি হয়, আপনার ছেলে একটা, আপনি বলেছেন আমার ছেলে প্রতিবন্ধী, এই শব্দটা কিন্তু আমার মনে হয় ব্যবহার করা উচিত না। জানি না ওর প্রতিবন্ধী কিনা হ্যাঁ, সেটা উনি উনি বললেন বলবেন। যে হ্যাঁ, আমার হ্যাঁ। ছেলে মানে ওনার ছেলের রোগটা হচ্ছে মৃগী, ওনার জন্য কেউ প্রতিবন্ধকতা নয় কিন্তু। মানে আমরা যখন মন থেকে চাপিয়ে দেবো না, তখন কিন্তু সেটা অনেক বেশি মানে চেপে বসবে আমাদের উপরে। যতটা পারবেন মনটাকে ভালো রাখা। আমরা আসবো সেই প্রসঙ্গে আলোচনাতে, এবং আগামীকাল আমাদের মন নিয়ে মনের ঠিকানা অনুষ্ঠান থাকে। তো আমরা চলে যাই যেখানে ছিলাম আলোচনাতে, যে মানে ডায়াবেটিক মাদার। ডায়াবেটিক প্রেগনেন্সি ইজ এ চ্যালেঞ্জিং স্টেজ। হ্যাঁ, যদি একটা একটা মানে মহিলার যদি 40 ইয়ার ওল্ডে যদি ওনার ডায়াবেটিস হওয়ার থাকতো, তাহলে ইফ শি ইজ প্রেগনেন্ট অ্যাট 26 ইয়ার্স, দ্যার ইজ এ চান্স কি শি ক্যান হ্যাভ ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। মানে ওনা যদি কোনো এখন হয়তো প্রেগনেন্সিতে, এখন হয়তো নন প্রেগনেন্ট থাকলে ওর ডায়াবেটিস হবে না, কিন্তু যেহেতু প্রেগনেন্সি হয়েছে ওনার ডায়াবেটিস কিন্তু আসতে পারে। দিস ইজ কল জেস্টেশনাল ডায়াবেটিস, প্রেগনেন্সির জন্য যে ডায়াবেটিসটা হয়। এবং এই জিনিসটা বেবির কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, যদি আনকন্ট্রোলড থাকে, যদি ডায়াবেটিস আমরা কন্ট্রোলে না করতে পারি, তাহলে অবশ্যই বেবির সমস্যা থাকে। বেবির হার্টের মধ্যে ইফেক্ট হতে পারে, বেবি সাইজে বড় হয়ে যেতে পারে, এবং সেটার জন্য প্রিটার্ম লেবার মানে টাইমের আগে লেবার হওয়া এবং নর্মাল ডেলিভারি যেটা মানে নর্মাল ডেলিভারি না হওয়া, সিজেরিয়ান সেকশনে বাচ্চা হওয়া, তো এই জিনিসগুলোর ফ্রিকোয়েন্সি বাড়ে। তো এবার একটা ডায়াবেটিক মাদারের ইনফেকশনের চান্স ইন জেনারেল বেশি, আনকন্ট্রোলড ডায়াবেটিস। হ্যাঁ, শিওর। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলছি ম্যাম, আমার মানে গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে আর ফ্যাটি লিভার আছে। বলুন। গ্যাস্ট্রিক আলসার আর ফ্যাটি লিভার আছে, তো কিছু খেলেই মানে ডিহাইড্রেশনের প্রবলেম আছে, তো আমি কি ভ্যাকসিন নিতে পারবো ম্যাম? আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি বিহারা সরসনা থেকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা না এটা মুখস্থ হয়ে গেছে যে ভ্যাকসিন সবাই নিতে পারবেন, ইচ অ্যান্ড এভরি পার্সন। খুব সিভিয়ার কন্ডিশন, যারা একদম মৃত্যু পথযাত্রী রুগী রয়েছেন, যারা ডাক্তারের ট্রিটমেন্টে রয়েছেন, হয়তো তার ডায়ালিসিস চলছে, হয়তো তার কেমোথেরাপি চলছে, তারা বাদ দিয়ে সকল নিতে পারবে। ইনফ্যাক্ট কেমো চলছে, এরকম মানুষও মানে নিচ্ছেন, ভ্যাকসিন নিচ্ছেন। কারণ এই মুহূর্তে আমরা যে সিচুয়েশনে রয়েছে সেটা হচ্ছে একটা কঠিন সিচুয়েশন। কারণ জানেন তো, করোনা রয়েছে, হয়তো করোনা থেকেও যাবে, আস্তে আস্তে সে মাইল্ড হয়ে যাবে, আমাদের হয়তো সামান্য জ্বর সর্দি কাশিতেই সে আটকে যাবে, যেমন ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সার্স হয়েছে। কিন্তু এটাতে একটা সামাজিক ব্যাধি দেখা দিচ্ছে, মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। যতদিন না এই কোভিডকে আমরা মানে ওইভাবে ডিফিট করতে পারবো, ততদিন কিন্তু এই সামাজিক ব্যাধি বাড়তে বাড়তে সেটা অনেক দ্রুত বেড়ে যাবে। কেননা সরকারের কিছু যায় আসবে না, আবার থার্ড ওয়েভ আসবে, সরকার আবার লকডাউন করে দেবে। কিন্তু এই লকডাউনে ফার্স্ট ওয়েভে বেশ কিছু মানুষ কর্মহীন হয়েছেন, সেকেন্ড ওয়েভে বেশ কিছু মানুষ কর্মহীন হয়েছেন, থার্ড ওয়েভেও আবার হয়তো বেশ কিছু মানুষ কর্মহীন হবে। তো এই সংখ্যাটা যখন বাড়বে, সামাজিক স্থিতি নড়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভ্যাকসিনেশনটা করতেই হবে। আমি যেখানেই থাকি
থাকি না কেন, আপনার যে প্রশ্ন, আপনি যাবেন ভ্যাকসিনের সেন্টারে গিয়ে প্রশ্ন করুন যে আমার এটা আছে। ওখানে যারা আছেন তারা ওয়েল নোন এই প্রত্যেকটা ব্যাপারে। আমি কেন এই কথাটা বললাম, আমার মনে হয় এটা বারবারই প্রশ্নটা আসছে। তো এখান থেকে আমাদের বেরোতে হবে, আমাদের একটা মেন্টাল স্ট্যাটাস তৈরি করতে হবে যে আই হ্যাভ টু ভ্যাকসিনেটেড, মানে আমি যখনই চান্স পাবো আমাকে ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। আর তার সঙ্গে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। আমরা ডায়াবেটিক মাদারদের নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তো সেই ডায়াবেটিক ইনফেকশনের কথা আপনি হ্যাঁ, বলছিলেন। ডায়াবেটিক মাদার আর মোর প্রোন টু ইনফেকশন, আরও তাড়াতাড়ি তাদের মধ্যে ইনফেকশন আসতে পারে এবং ইনফেকশন হলে ইনফেকশনটা ছড়িয়েও যেতে পারে। এটা সেম ফর কোভিড অলসো। কিন্তু কন্ট্রোল ডায়াবেটিস হলে এই জিনিসগুলো কম দেখা গেছে। ডায়াবেটিস যদি আমাদের কন্ট্রোলে থাকে তাহলে জিনিসগুলো শি বিহেভস অ্যাজ এ নন ডায়াবেটিক মাদার, ওষুধ খেতে হয় এক্সট্রা। আর সেই কেসেসগুলোতে ওনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে যে ওনার মধ্যে যদি কোভিড হয়, মানে এখনকার যেটা প্যান্ডেমিকের ব্যাপারেই বলছি, করোনা হয়, তাহলে ওনার মধ্যে জিনিসটা কিন্তু আরও বাজেভাবে ম্যানিফেস্ট করতে পারে, ওনার যে সিমটমসগুলো আরও বেশি হতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, ওনার মানে একটা ডায়াবেটিক মাদার যদি আনকন্ট্রোল থাকে, যেমন ফার্স্টে ডায়াবেটিস হলে যে কোনো মা ফার্স্টে একটা ডিনায়াল ফেজে যায় যে না আমার ডায়াবেটিস হয়নি, কারণ এটা 26 বছর 27 বছরের মহিলার হঠাৎ করে যদি আমি সুগার বেশি হয় তাহলে ও ফার্স্টে ডিনায়াল ফেজে থাকে যে না আমার ডায়াবেটিস হয়নি, রিপোর্ট ভুল আছে। ঠিক আছে, ওয়েল আপনি যদি আরেকটা করতে চান করে নিন, ভেরি গুড। আচ্ছা, তারপরে কিন্তু দ্য রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স। ফার্স্টে আমরা একটা ডায়েট চার্ট বলি যে ডায়েট চার্ট একটা মেনটেন করুন। ডিপেন্ড করছে, যদি মোটামুটি একটা লেভেলের নিচে থাকে, 200-র নিচে থাকলো পিপি, তাহলে আমরা মোটামুটি ফার্স্টে বলি যে একটা ডায়েট চার্ট মেনটেন করুন, বা একটা ছোটো আমরা ওষুধও দিই মাঝে মাঝে। এবং তার বেশি হলে ইনসুলিন। হ্যাঁ, এবার যখনই ইনসুলিনের কথাটা আসে তখন 80% অফ উইমেন জিনিসটাকে অনেক ডিনায়াল ফেজ বা অনেকখানি আবার করে সেকেন্ড ওপিনিয়ন নিতে যায় যে না আমি ইনসুলিন, কারণ ইনসুলিন একটা ইনজেকশন, তো এভরিডে নিতে হয়। তো সেই কেসেসগুলোতে উনি আবার সেকেন্ড ওপিনিয়ন বা এমনি করে একটা ওপিনিয়ন ওয়াইজ নিতে পারে, উইচ ইজ ডিলে করে। তো ওই সময় যে সুগার লেভেলটা বেশি হয়ে থাকে সেটা কিন্তু ওনাকে তো ইফেক্ট করছেই, কিন্তু ওনাকে ইফেক্ট করাটা অতখানিক নয় যতখানিক না ওর বেবিকে ইফেক্ট করছে। এবং সেই ওই যে সুগার লেভেল বা ইনসুলিন যেটা হয়, তো সেইগুলো যখন বেবির ওপরে ইফেক্ট করে, বেবির হার্টের মধ্যে প্রবলেম হতে পারে, বেবির সাইজে প্রবলেম হতে পারে, বেবির একটা এই পলিহাইড্রামনিয়াস বলে একটা কথা হয়, মানে জল বেশি হয়ে যায় পেটের মধ্যে, যেটা জলের মধ্যে বাচ্চা থাকে সেই অ্যামনিওটিক ফ্লুইডটা খুব বেশি হয়ে যায়, পলিহাইড্রামনিয়াস। তো সেই কেসেসগুলোতে বাচ্চার প্রবলেম হতে পারে, অফকোর্স বাচ্চার প্রবলেম হতে পারে। আর বাচ্চার মধ্যেও একটা সুগারের টেন্ডেন্সি থাকে। বেসিক্যালি ওই অ্যামনিওটিক ফ্লুইডটা বাড়ার কারণ হচ্ছে বাচ্চার মধ্যে একটা সুগারের টেন্ডেন্সি, বাচ্চা বেশিবার করে করে ইউরিনেট করে, তো ইউরিন ইটসেলফ বিকামস অ্যামনিওটিক ফ্লুইড, তো তার জন্য অ্যামনিওটিক ফ্লুইডটা আরও বাড়ে। এবং অ্যামনিওটিক ফ্লুইড বেশি বাড়লে একটা প্রিটার্ম লেবার, মানে 28-30 উইক্সে হয়তো লেবার পেন স্টার্ট হয়ে গেল বা জলটা বেরিয়ে গেল, তো এই জিনিসগুলো হতে পারে। তো তার জন্য কমপ্লিকেশনস অনেক বাড়তে পারে ফর এন আনকন্ট্রোল ডায়াবেটিস। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি, আমি রাজারহাট নিউ টাউন থেকে বলছি। বলছি আমি 25 জুলাই অপারেশন হয়েছিলাম অ্যাপেন্ডিক্স, এই 18 দিন হচ্ছে। ভ্যাকসিনটা কতদিন পরে নিতে পারবো? আমরা না ক্লিয়ার হয়নি আমাদের কাছে, আরেকবার বলুন ভাই আপনি। আমি অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, 18 দিন হয়েছে, আমি ভ্যাকসিন কতদিন পরে নিতে পারবো? আপনার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, 28 দিন হয়েছে, আপনি ভ্যাকসিন কতদিন পরে? 18 দিন হয়েছে। 18 দিন হয়েছে, 18 ডেজ। আর আপনার কি এটা ফার্স্ট ডোজ দেবেন না সেকেন্ড ডোজের কথা জিজ্ঞাসা করছেন? না, এটা ফার্স্ট ডোজের কথাই হচ্ছে। ফার্স্ট ডোজের কথাই জিজ্ঞাসা করছেন, ঠিক আছে। হ্যাঁ, কালকে নিয়ে নিন। আরেকটা প্রশ্ন দিদি ভাই, বলুন। আরেকটা কথা বলছি যে আমার ভাইদের আছে থাইরয়েড, ওনার 21 বছর বয়স, কি ভ্যাকসিন নিতে পারবে? আপনার ভাইজির 21 বছর বয়স, কি হয়েছে ওর? থাইরয়েড আছে। ও ফাইব্রয়েড। হ্যাঁ। আচ্ছা, থাইরয়েড আর ফাইব্রয়েড আমার গুলিয়েছে আর কি, সঙ্গে থাকুন। থাইরয়েড থাকুক ফাইব্রয়েড থাকুক নিতে পারবে, যে কিছুই থাকুক নিতে পারবে। ফাইব্রয়েডের কথা বলাতে মনে পড়লো, অনেক মেয়েরা এখন, এটা আমি জানি না এটার কারণ হতে পারে, আপনারা অনেক ভালো বলতে পারেন, যে সিডেন্টারি লাইফস্টাইলের জন্য কি এখন মানে ইয়াং এজে পিসিওডির একটা ভীষণ সমস্যা। পিসিওডি মানে আমি দেখেছি 18-19 বছর বয়সের মেয়ে পিসিওডি, আমরা রিয়েলাইজ করি যে তার প্রচন্ড অয়েলি স্কিন, পিম্পলস হচ্ছে, মানে অসম্ভব মোটা হয়ে যাচ্ছে, হেয়ার গ্রোথ আসছে, হয়তো আমাদের কাছে তারা কোনো কারণে ফোন করে আমরা বলি যে আপনি গাইনোকোলজিস্টকে দেখান একবার। তো এই যে জায়গাটা, এই পিসিওডির সমস্যায় কি কনসিভ করতে সমস্যা হতে পারে? হ্যাঁ, হতে পারে। তার আগে উনি যেটা বললেন অ্যাপেন্ডিক্স অপারেশনের পর আপনিও নিয়ে নেবেন,
18 দিন হয়েছে 18 দিন, হ্যাঁ, যে কোনো দিন আপনি নিয়ে নিতে পারেন, কালকেও নিয়ে নিতে পারেন, পরশুও নিয়ে নিতে পারেন। অপারেশনের সাথে আপনার ভ্যাকসিনেশনের কোনো রিলেশন নেই, আপনি আবার আরামসে নিয়ে নিতে পারেন। যে স্লট বুক করুন, স্লট পাবেন, পেতে পেতে হয়তো একটু টাইম লাগতে পারে, আর নিয়ে নেবেন, হ্যাঁ, উইদাউট এনি হেজিটেশন একদম নিয়ে নেবেন। আচ্ছা, পিসিওডি কেসে পলিসিস্টিক ওভারি যদি আনট্রিটেড থাকে, যদি ট্রিট না করা হয়, তাহলে বাচ্চা আসতে অবশ্যই অসুবিধা হয়। এবং পলিসিস্টিক ওভারিটা একটা সিনড্রোম, মানে যেমন সুগার, ডায়াবেটিস, যেমন হাইপারটেনশন, তো একটা পলিসিস্টিক ওভারিজের মধ্যে ওই আমরা পলিসিস্টিক ওভারি যেটা আমাদের বলা হয়, দ্যাট ইজ আলট্রাসাউন্ড ফাইন্ডিংস মেনলি পলিসিস্টিক ওভারিজ। এবং সিনড্রোম তখনই হয় যখন এই ফাইন্ডিংসের সাথে একটা মহিলার অন্যান্য সিমটম কিছু থাকবে, অন্যান্য উপসর্গ কিছু থাকবে, যেমন হচ্ছে মেন্স টাইমে টাইমে না হওয়া বা কম হওয়া, তার সাথে কোনো অ্যান্ড্রোজেনিজম মানে হচ্ছে হঠাৎ করে পিম্পলস বা আনওয়ান্টেড হেয়ার যাকে বলে দাড়ির জায়গায় বা মিড লাইন, মিড চেস্টে, এইগুলোতে যদি ইয়ে হয়, দিজ হেয়ার হয়, তো এই সবগুলো যদি সব মিক্স করে আমরা ওটাকে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বলি। তার মানে এইটা কি আমি বলতে পারি ডক্টর সোনাল, যেটা আপনি বলছেন যে সুগার বা প্রেশারের ক্ষেত্রে যেটা আমরা কন্ট্রোল করতে পারি, এটা কিন্তু কমপ্লিটলি কিউরেবল নয়, ওটাকে আমরা মেনটেন করে রাখতে পারি। তো পিসিওডিও কি ওইটা কিউরেবল নয়, ওটাকে কি মেনটেন করে রাখতে হয়? পিসিওডি সিমটমস যদি আমরা ধরি, যে মেন্স কম হওয়া, এগুলো 90% কিন্তু ঠিক হয়ে যায় ইফ শি রিডিউসেস ওয়েট। হ্যাঁ, ওয়েট রিডাকশন, হ্যাঁ, ওয়েট যদি রিডিউস করে মিনিমাম 5% যদি ওয়েট রিডিউস করে, যেমন একটা মহিলা যদি 70 কেজিস ওজন থাকে, ফার্স্ট টাইম এসছে, উনি যদি 3 কেজিও কমায়, তাহলেও দেখা গেছে 3 কেজি থেকে 5 কেজিও যদি কমায়, তাহলে দেখা গেছে যে ওনার মেন্সটা আগের থেকে অনেকখানি রেগুলার হয়েছে উইদাউট মেডিকেশন। ওবেসিটি একটা বড় রোগ, বিশাল, একদম বড় রোগ। এবং পিসিও যদি ট্রিট করা না হয় বা সাব অপটিমালি ট্রিট করা হয়, পুরোপুরি ট্রিটমেন্ট হচ্ছে না, কারণ মানে আমরা যে ওষুধটা দিই সেই ওষুধগুলো ট্রিট করবে, বাট দ্যাট ইজ সাময়িকভাবে 3 মাস 6 মাসের ওষুধ দেওয়া হয়, কিন্তু সেটার মধ্যে যদি উনি ওয়েট না কমাতে পারেন, লাইফস্টাইল না মডিফাই করতে পারেন, জিনিসটা আবার চলে আসবে, সিমটমসগুলো আবার চলে আসবে। তো সেই কেসেসগুলোতে আমাদের এটা সাব অপটিমাল ট্রিটমেন্ট, মানে পুরোপুরি ট্রিটমেন্ট করা যাচ্ছে না, কারণ পেশেন্ট ইজ নট রিডিউসিং ওয়েট। আচ্ছা, এবার সেই কেসেসগুলো যদি আমরা ছেড়ে দিই, তো ইন ফিউচার মানে যদি আমরা ফলো আপ করি, তো ইন ফিউচার ওনাদের ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। আচ্ছা, যাদের পিসিওডি আছে, পিসিওডি থাকে, এটা হ্যাঁ। তারপর যদি মা বাবার ডায়াবেটিস থাকে, তাহলে সে আরো বেশি তো জেনেটিক, হ্যাঁ, তাহলে তো জেনেটিক, এটা হেরিডিটরি একটা ইয়ে করছে, হেরিডিটরি প্লে করছে। কিন্তু এমনি অ্যাজ সাচ খালি যদি কোনো মানে আমরা হেরিডিটরিটাকে ছেড়েই দিচ্ছি, মা বাবার মনে করুন ডায়াবেটিক নেই, অনলি ফর পিসিও শি ক্যান বিকাম ডায়াবেটিক আর্লি, ওকে। তারপরে শি ক্যান হ্যাভ ইউট্রাইন সিএ, ইউট্রাইন ক্যান্সার যেটা বলি, যদি আমরা এই বারবার করে এই যে মেনস্ট্রুয়েট যদি না করে, ও 3-4 মাস পর পর হয়তো একটা মেন্সেস হচ্ছে, তো সেই কেসেসগুলোতে ইফ শি ডাজন্ট কাম টু আস, মানে যদি কোনো ডক্টরের কাছে না দেখিয়ে আসে, 4-6 মাসে একবার করে মেন্স হচ্ছে মনে করুন, তো সেই সব কেসেসগুলোতে কিন্তু ইন ফিউচার মানে আর্লি ক্যান্সার, ওভেরিয়ান বলছি ইউট্রাইন ক্যান্সার হওয়ার কিন্তু চান্সেস থাকে। তো সেই সব কেসেসগুলো তাই বলি আমরা পিসিও পেশেন্ট, পিসিও যাদের আছে, দে আর নট পেশেন্ট, পিসিও যাদের আছে, এই পিসিওটা যদি তাদের মধ্যে এই মেন্সের প্রবলেম থাকে, যদি অলিগোমেনোরিয়া বা কম মেন্স হয় বা অনেক দিন পর পর হয়, মানে 2 months 3 months সাইকেল হয়, 45 days অবধি নর্মাল আমরা বলি, 45 ডেজে যদি বেশি সাইকেল হয়, মনে করুন 2 মাস পর পর হচ্ছে বা হচ্ছেই না, যতক্ষণ না ওষুধ খাচ্ছে ততক্ষণ হচ্ছে না। নর্মালি তো 21 to 28 days, নর্মালি ইট ইজ আ রেঞ্জ, হ্যাঁ, 21 days to 35 days, 25 days to 35 days, এটা রেঞ্জ। হ্যাঁ, কারো কারো 25 ডেজের সাইকেলও আমরা দেখি, কারো কারো 35 ডেজের সাইকেল দেখি। ইনফ্যাক্ট এখন আজকাল আমি এমনি পেশেন্টও পেয়েছি যাদের 40 days সাইকেল, অ্যান্ড দে আর কনস্ট্যান্ট, মানে দে হ্যাভ বেবি, ওদের কোনো পিসিও নেই, লিন অ্যান্ড থিন, খুব একটা ইয়ে নেই, বাট শি ইজ হ্যাভিং 40 days সাইকেল। এবার এটা আমাদের নিশ্চয়ই বইয়ে লেখা নেই যে 40 days ইজ নর্মাল অর নট, কিন্তু আমি পেশেন্ট এমনি পেয়েছি যে না 40, ও জানে যে শি ইজ ওকে উইথ দ্যাট, কি আমার 40 days সাইকেল হয়, তো সেইটাতে আমরা আর কোনো ট্রিটমেন্টও করি না। আর পলিসিস্টিক ওভারি যেটা আছে, পলিসিস্টিক ওভারি ইটস আ ভেরি কমন ফাইন্ডিং। আমাদের ইউএসজিটা আমরা এত ফাস্ট দিই, মানে এত তাড়াতাড়ি দিয়ে দিই, একটা পেশেন্ট কিছু বললেই আমরা বলি আলট্রাসাউন্ড করতে, তো ইনসিডেন্টাল ফাইন্ডিংও হয় অনেক, মানে ওনার হয়তো কোনো সিমটম নেই, জানতেন না, কিন্তু পলিসিস্টিক মানে পেটে ব্যথা নিয়ে এসছে বা কিছু হয়ে যায়, তা সেটা নিয়ে হয়তো পলিসিস্টিক ওভারি বেরিয়ে গেছে। তো সেই সব কেসেসে যদি ওনার মেন্স নর্মাল থাকে, সেই সব কেসেসে কিন্তু ট্রিটমেন্টের দরকার হয় না, খালি উনি যদি ওয়েট রিডাকশন বা ওয়েট যদি ঠিকঠাক থাকে, তাহলে যদি একটা এক্সারসাইজ যোগার মাধ্যমে থাকে, মধ্যে থাকে, তাহলে জেনারেলি এটা ফলো আপ মানে আর বাড়ে না, পিসিও আর বাড়ে না।
মানে পিসিওডির আছে এমন মহিলা যদি প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে কি তাকে এক্সট্রা কেয়ার করতে হবে? পিসিওডি যদি নর্মালি সে প্রেগনেন্ট হয়ে থাকে, পলিসিস্টিক ওভারিজ যাদের আছে তারা অনেকেই নর্মালি প্রেগনেন্সি আসে, তাদের কিন্তু এক্সট্রা কেয়ার ইন দ্য সেন্স করতে তেমন হয় না, মানে দোজ আর নর্মাল। আর যাদের ওষুধ খেয়ে হয়েছে, মানে ওভিলেশন ইন্ডাকশন ড্রাগ খেয়ে হয়েছে, তাদেরকে সতর্ক থেকে লাভ নেই, তাদেরকে এক্সট্রা মেডিসিন খেতে হয়। ফ্রম ডক্টরস হ্যাজ টু বি কশাস। ওরা একটা লাইফস্টাইলে মেনটেন থাকবে, একটা হেলদি লাইফস্টাইল থাকবে, এমনি নয় যে সারাদিন বেড রেস্টে থাকবে। কোনো ইন্ডিকেশন নেই যে আমার ওই ওভিলেশন ড্রাগ খেয়ে এসছে বাচ্চা, তো আমি একদম সারাদিন রেস্টে থাকবো। যার বাচ্চা নষ্ট হওয়ার, সে চললেও নষ্ট হবে, সে শুয়ে থাকলেও নষ্ট হবে। ইন জেনারেল বলছি এই কেসেসগুলো। আমাদের হাতে আজকে সময় নেই, কিন্তু অনেক প্রশ্ন না বাকি থেকে গেল। আসলে কথা, এই করোনা করে তো আমরা অনেক বেশি মাথা ব্যথা করছি, কিন্তু এইগুলো না অনেক বেশি আলোচনা করার প্রয়োজন আছে। কারণ অনেক মায়েরা চেষ্টা করছেন, হয়তো বেবি আসছে না, একটু অ্যালার্ট হন, কিংবা হয়তো আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনার বাচ্চা বারবার মিসক্যারেজ কেন হয়ে যাচ্ছে। এরকম তো বহু ঘটনা দেখা যায়। তো আজকে সেরকমই একটা আলোচনা করার চেষ্টা করলাম। আজকে হাতে সময় নেই, বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ ডক্টর সান্যালকে, ধন্যবাদ আপনাদেরও। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল